এটাই রিক। আজ রিক ক্যামেরায় আসতে চায়নি, কিন্তু তুমি তার ভিডিওতে ক্লিক করেছো, তাই তাকে একটি ঘরে বসানো হলো। সেটি স্বচ্ছ আলো ও শব্দ স্থির। এখানে ঘুমানো যাবে না, এক মুহূর্তের জন্য নয়। শরীরে সেন্সর, দিনরাত পর্যবেক্ষণ, একটিই উদ্দেশ্য, সে টিকে থাকলে $10,000 পাবে। রিক নির্ভয় কাগজে সই করেছিল। টাকা তার কাছে সহজ কাজ মনে হয়েছিল। প্রথম দিন রিক বেশ চনমনে ছিল, এমনকি অতিরিক্ত। সে লাফায় মোজা নিয়ে খেলে দেয়ালে আঙুল ঠুকে বিট তৈরি করে। ডাক্তাররা তার স্বাভাবিক প্যারামিটার রেকর্ড করেন। সে এমন আচরণ করে যেন স্বাস্থ্য নিবাসে এসেছে। তৃতীয় দিনে তার নড়াচড়া অস্থির হয়ে ওঠে। সে একই কাজ বারবার করে যায় আর ফিরে আসে। শব্দের প্রতি তার প্রতিক্রিয়া কমে যায়, হাতে কাঁপুনি বাড়ে। ডাক্তাররা লক্ষ্য করেন মস্তিষ্ক চাপের মোডে চলে গেছে, আর রিক এখনও ভাবে সবকিছু তার নিয়ন্ত্রণে আছে। পঞ্চম দিনে রিকের চোখের নিচে কালিমুখ নিস্তেজ। রিক অদ্ভুত ভঙ্গিতে স্থির, হঠাৎ সচল হয়। দিনরাত গুলিয়ে ফেলে একই কথা বারবার বলে। রক্তচাপ বাড়ে, কমে, বিশ্রামকালেও পেশি কাঁপে, কিন্তু সে টিকে থাকে। তার মাথায় একটাই চিন্তা, $10,000। সপ্তম দিনে আলো ও শব্দ তার চোখ এড়ায়। সে ঘন্টার পর ঘন্টা এক দৃষ্টিতে তাকায়। ডাক্তাররা বলছেন শরীর ঘুম ও জাগরণ বোঝে না, মস্তিষ্ক সংকেতে আচ্ছন্ন। তবুও পুরস্কার বাস্তব মনে হয়। রিক বিড়বিড় করে, আরেকটু তা। 9 দিনেই সে নিজের ছায়াকেও ভয় পায়। চেয়ার নড়লেই সে চমকে ওঠে। রিক আলো থেকে কম্বল খোঁজে, কিন্তু পায় না। কখনো সে চোখ খোলা রেখে কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়। এটা মাইক্রোস্লিপ। মস্তিষ্ক বিশ্রাম চুরি করে। 11 দিনে রিক টেবিলের নিচে ঢোকে, যেন গুহায় শুয়ে আছে। শ্বাস দ্রুত, নিয়মিত। সে মুখ ঘষে যেন জেগে উঠতে চাইছে। সে ফিসফিস করে বলে, আমি পারব। সে এখনও মনে রেখেছে কেন এখানে আছে, তবে কণ্ঠস্বর দুর্বল। 13তম দিন রিক আয়নাকে ভয় পায়। সে নিজেকে চিনতে পারে না। ধীরে নড়ে, পলক ফেলে। তার বিচ্ছিন্নতা শুরু হয়। সে নিজের অস্তিত্বে সন্দিহান। শরীর তারাটা অনুভব করতে সে মুষ্টিবদ্ধ করে। 15তম দিন রিক মেঝের উপর হামাগুড়ি দেজেন, জলের উপর। সে এমন শব্দ করে যা আগে শোনেনি। ডাক্তাররা তার মতিভ্রম লক্ষ্য করেন। নিজের ও ঘরের মধ্যেকার সীমারেখা সে অনুভব করে না, কিন্তু তার কবজিতে মার্কার দিয়ে লেখা, 10,000 মনে রেখো। এটা সে নিজেই লিখেছিল, যাতে সে ভুলে না যায়। 17তম দিনে রিক একটি পিৎজার বাক্স তুলে রেখে সেটিকে প্রণাম করে। সে কারো সাথে পরামর্শ করে, আলোচনা চালায়। ডাক্তাররা লেখেন প্রলাপের পর্যায় শুরু হয়েছে। রিক নিজের বাস্তবতায় বাস করে। সেখানে সবকিছু অর্থপূর্ণ, কেবল বর্তমান ছাড়া। 19তম দিনে সে অদৃশ্য হয়ে যায়। কয়েক মিনিট পর সে ভেন্টিলেশন থেকে ফিরে আসে। সে ধুলোয় মাখা, হাতগুলো আঁচড়ানো। সে মনে করতে পারে না কিভাবে সেখানে গিয়েছিল। সে বলে যে সে টাকার দেশে ছিল। এটাই সব যা তার এখনো মনে। 21তম দিন রিক পলক ফেলে না। সে নড়ে না, যেন জমে গেছে, কিন্তু শরীর জীবিত। সে ছাদের দিকে তাকায়, যেন কিছু দেখছে। পর্যবেক্ষকরা বলেন তার জ্ঞান নিয়ন্ত্রণহীন। 23তম দিন রিক একটি প্লাস্টিকের কাপ জড়িয়ে ধরে। সে এর সাথে কথা বলে, স্পট করে হাসে। তার ব্যক্তিত্ব ভেঙে পড়েছে। সে আর একা নয়, সে একাধিক কণ্ঠস্বর হয়ে উঠেছে। সে নিজের সাথে বিভিন্ন মানুষের মতো কথা বলে। 25তম দিন রিক আঙুল দিয়ে একটি দরজা আঁকে এবং পার হতে চেষ্টা করে, বারবার। সে বোঝে না যে সে নড়ছে না, ঘরটি যেন সে। অর্থ এখন বহু দূরে, তবে নড়াচড়া চলছে। প্রতিবর্ত ক্রিয়া কাজ করেন স্থির। 27তম দিনে পুরো ঘর নরম খেলনায় ভরা। রিক তাদের মাঝে বসে ছাদের দিকে তাকিয়ে অপেক্ষা করে। সে অবাকও হয় না। 28তম দিন রিক আবার দৃষ্টিসীমা থেকে অদৃশ্য হয়ে যায়। তাকে ছাদে টেপ দিয়ে লাগানো অবস্থায় পাওয়া যায়। সে নীরব, কোনো শব্দ নেই, পুরো শরীর নিশ্চল। এটা আর স্বপ্ন নয়, জাগরণও নয়, মানুষও নয়, এটা যেন জেলি। 29তম দিনে সে শুধু বসে থাকে। ডাক্তাররা কিছুই শনাক্ত করে না। সব কিছু যেন ঠিক, কিন্তু এটা ছলনা, ভেতরে আর কিছু। 30তম দিনে রিক উঠে দাঁড়ায়, স্থির শান্তভাবে। সে সরাসরি ক্যামেরার দিকে তাকায় এবং হাসে, ধীরে ধীরে, ভয়ঙ্করভাবে, যেন সে জিতে গেছে, অথবা যেন চিরতরে হেরে গেছে। তাকে মুক্তি দেওয়া হয়। বেরিয়ে আসার সময় তাকে $10,000 একটি স্যুটকেস দেওয়া হয়। সেটা সে শক্ত করে ধরে। সে বেরিয়ে এসেছে, সে এটা করে দেখিয়েছে। রিক রাস্তা দিয়ে হেঁটে যায়। সূর্য
তীব্র গরম, গাছপালা, কিন্তু সে কিছুই অনুভব করে না, শুধু হাতে টাকা আঁকড়ে ধরে রাখে এবং হাসে।